বেলুচিস্তানের এরা স্বাধীনতাকামী, এরা যুদ্ধ করছে, হ্যাঁ, এরা বাঙালিকা জাতিকে কি চোখে দেখছে? তারা বলছে যে আমরা শহীদদের অমর্যাদা করব না, আমরা বাঙালি না। তার বক্তব্যটা একটু শুনি। और ये बंगाल नहीं है, ये बलूचिस्तान है। हम कभी नहीं भूलेंगे अपने शहीदों को। हम हैं उन इज्तिमाई कब्रों के वारिस जिनको आप देखते हो ना, वो बलोच की कब्रें हैं, बलोच नस्ल की कब्रें हैं, बलोच कौम की कब्रें हैं। এই আমি যতখানি বুঝি অতখানি স্পষ্ট নয়, আমি মোটামুটি উর্দু বুঝতে পারি এবং ওনার একটু অ্যাকসেন্ট আছে, বেলুচিস্তানের অ্যাকসেন্ট। কিন্তু যে লাইনটা আমাকে এইমাত্র ইলেকট্রিক শক দিয়েছে সেটা হচ্ছে ইয়ে বাঙ্গাল নেই হ্যাঁ, ইয়ে বেলুচিস্তান হ্যাঁ। এটা বাঙ্গাল নয়, এটা বেলুচিস্তান। আমরা স্বাধীনতার লড়াই করব, আমরা বাঙ্গালদের মতো বেইমানি করব না। তো ভাই, বাঙ্গাল মুলুকের যারা বাঙ্গাল আছেন, যে মুক্তিযুদ্ধের জন্য একসময় বেলুচিস্তান সিন্ধের মানুষজন আমাদেরকে সম্মান করত, যে আব্দুল গফফার খান, তিনি বাংলাদেশের জনকে অসাধারণ এক সম্মানের স্থানে রেখেছিলেন, হ্যাঁ, সেখান থেকে আমরা কতখানি অধঃপাতিত হয়েছি, কারণ আমরা বেইমানের জাত। এই যে লোকটাকে ছেড়ে দিল, হ্যাঁ, এর তো বিচার হয়েছিল, এর তো আবারও বিচার হতে পারতো যদি এরা মনে করে থাকে যে এর বিচার হয়নি ঠিক মতো বিচার হতো। কিন্তু তারা এই রায়কে উল্টাবার জন্য প্রথমে বিচারপতিদেরকে ফায়ার করে দিয়েছে। বিচারপতিদেরকে জোরপূর্বক এরা পদত্যাগ করিয়েছে এবং তারপরে নিজেদের পোষা বেতনভোগী বিচারপতি, ঘুষখোর বিচারপতিকে বসিয়ে তাদেরকে দিয়ে পুরো রায়টাই কোনো রিভিউ ছাড়া পুরোপুরি উল্টো দিয়ে তাকে ছেড়ে দিল। তাকে ছাড়ার জন্যই কিন্তু এই ইয়েগুলো, চেষ্টাগুলো তারা করেছে। এবার আমরা দেখি একবার যে সে কি করেছিল। তাকে শুধু রাজাকার বললে তো হবে না, কেন সে রাজাকার? বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রংপুরে আলবদর বাহিনীর কমান্ডার ছিলেন জামাত নেতা এটিএম আজহার। মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ ও ধর্ষণ এমন 6টি গুরুতর অপরাধে অভিযুক্ত এই দানব 1971 সালের 24 থেকে 27 মার্চ ইসলামী ছাত্র শিবিরের ছদ্মনামে ইসলামী ছাত্র সংঘের রংপুর শাখার সভাপতি আজহার, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রংপুর শহরের ভাসানী ন্যাপ, আয়কর আইনজীবী মাহফুজ আলী সহ 11 জনকে পর্যায়ক্রমে হত্যা করেন। 1971 সালের 2রা এপ্রিল পাকিস্তানের সেনাদের 1971 সালের 2রা এপ্রিল পাকিস্তানের সেনাদের নিয়ে এটিএম আজহার রংপুরের প্রায় শতাধিক গ্রামে আগুন ও লুটপাট করেন। 1971 সালের 17 এপ্রিল দুপুর 12টা থেকে বিকাল 5টার মধ্যে এটিএম আজহার তার আলবদর বাহিনী দিয়ে 1200 গ্রামবাসীকে একদিনে হত্যা করেছে। সে পাকিস্তান মিলিটারিরা ব্রাশ ফায়ার করে মেরেছে। 1971 সালের 30 এপ্রিল আলবদর কমান্ডার আজহার রংপুর কারমাইকেল কলেজের 4 জন শিক্ষক হত্যা ও একজন শিক্ষকের স্ত্রীকে ধর্ষণ করেন। 1971 সালের 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার নারীকে রংপুর টাউন হলে আটকে রেখে দিনের পর দিন জামাত নেতা এটিএম আজহার সহ পাকিস্তানি সেনারা হত্যা ও ধর্ষণ করেছে। এই ছিল তার অপরাধের সংক্ষিপ্ত একটি তালিকা। হ্যাঁ, তো এই অপরাধ সে একা করেনি,
তার মতো আরো আলবদর ছিল যারা করেছে, আরো রাজাকার ছিল যারা করেছে, গোটা বাংলাদেশ জুড়ে করেছে। আমি চট্টগ্রামে যুদ্ধ করেছি, আমি জানি চট্টগ্রামে তারা কত বীভৎস অত্যাচার করেছে। মেয়েদেরকে মানুষ নয়, পশুর চেয়েও, মানুষ বোধহয় গরু ছাগলকেও একটু মমতার সঙ্গে ব্যবহার করে থাকে জবাই করার আগেও, কিন্তু তাদের মধ্যে কোন রকম মমতা ছিল না। এবং তারা এগুলো করেছে ধর্মের দোহাই দিয়ে। আপনাদের উপরে আমি অভিশাপ দিচ্ছি, লানত দিচ্ছি, আমাদের মা বোনের যারা অপমান করেছে, আর আপনারা যারা সেই অপমানের পক্ষ নিয়ে আজকে তথাকথিত বিপ্লবী দাবি করছে নিজেদেরকে, ধিক্কার দেই আপনাদেরকে, ঘৃণা জানাই আপনাদেরকে। আপনাদের বংশ পরম্পরায় আপনারা বাংলাদেশের মানুষের ঘৃণা বহন করবেন, আমি এই অভিশাপ দিচ্ছি আপনাদের, এবং এটাই অবধারিত মনে রাখবেন। হ্যাঁ, একটা একটা আপনি জানেন সার্জিস আলম তিনি বলছেন যে আজকে এই এটিএম আজহারুল ইসলাম তিনি মুক্তি পেয়েছেন কারণ এটি জুলাই গণঅভ্যুত্থানের কল্যাণে। তো এই জন্যই তাহলে গণঅভ্যুত্থান হয়েছিল? হ্যাঁ, তাই তো। আমি তো প্রথম দিন থেকে বলে আসছি আড়ালে কে। হ্যাঁ, আমি টের পেয়েছি কেন, ওই যে বললাম গত 54 বছর ধরেই আমার কাছে মনে হচ্ছিল একটা, মানে ঠিক তুমি কোন হরর মুভিতে তুমি যেরকম দেখা যায় সিনেমায়, যে একটা ছায়ামূর্তি চলে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, একটা লম্বা ফিগার চলে যাচ্ছে হেঁটে, বাড়ির পেছনে বা বেসমেন্ট থেকে উঠে আসছে একটা ছায়ামূর্তি। এরকম ছায়ামূর্তি আমি দেখতে পাচ্ছি। এটা আমার শুধু কল্পনা ছিল না। এই যতবার এই প্রবাস থেকে দেশে গিয়েছি, আমি গিয়েছি সাধারণত ফেব্রুয়ারি মাসে, যাতে আমি বই মেলাটা একটু দেখতে পারি, আর ওই সময়টায় আবহাওয়া সবকিছু ভালো, হ্যাঁ, ছুটিও থাকে। আমি বই মেলাতে গিয়ে, বিশ্বাস করো সুলতানা, আমি হুমায়ুন আহমদ আর ইমদাদুল হক মিলনের বইয়ের স্টলে আমি ঘুরিনি, কারণ ওখানে ঢোকা যায় না মানুষের ভিড়ে, আর আমার অত আগ্রহ ছিল না। তবে আমি যত ইসলামী প্রকাশনী আছে, ইনক্লুডিং এই বাংলাদেশ সরকারের যে ইসলামী ফাউন্ডেশন এবং ইসলামী প্রকাশনী যারা, ইসলাম ধর্মের আড়ালে রাজাকারদের যে প্রকাশনী, সেগুলোর মধ্যে আমি দেখেছি ওদের নিজস্ব ন্যারেটিভ বইয়ের মধ্যে। সেই বইয়ের খরচ, সেই বইয়ের ছাপার খরচ যে কোনো বইয়ের, মানে সাধারণ বাংলা গল্পের বইয়ের চেয়ে দ্বিগুণ তিনগুণ। অ্যাসিড ফ্রি পেপারে শোভন ভাই সেসব বই, ছোট ছোট ফরমায় সেসব বই বাংলাদেশের ইতিহাস লিখেছে। প্রথম 2 পাতা একটু ধোঁয়াটে কুয়াশার মতো, হানাদার বাহিনীর আক্রমণ হয়েছিল এরকম, হ্যাঁ। তারপরেই চলে গেছে 3rd পাতা থেকে যে ভারতের কনস্পিরেসিতে বাংলাদেশ পাকিস্তান ভেঙে 2 টুকরো হয়েছে, এবং বিভিন্ন জায়গা থেকে উদ্ধৃতি দিয়ে, এখানে ওখান থেকে মিথ্যা উদ্ধৃতি দিয়ে, এমনকি বঙ্গবন্ধুর নামে মিথ্যা উদ্ধৃতি দিয়ে ওরা একটা ন্যারেটিভ বানায়। বঙ্গবন্ধু যে তার মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ বলেছিলেন, এই ইনশাআল্লাহটা উনি বলেছিলেন কারণ উনি ধর্মে বিশ্বাস করতেন। তিনি ধর্মান্ধ ছিলেন না, তিনি কমিউনাল ছিলেন না, তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন না, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছিল না। আমাদের বাবা মা ভাই বোনেরা যে ইসলাম পালন করেন, তিনি সেরকম ইসলাম পালন করতেন। এবং একজন মুসলমানের কথার মধ্যে যখন আশাবাদী কোনো কিছু থাকে, সে বলে ইনশাআল্লাহ, মানে মহান আল্লাহর ইচ্ছায়, মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি মনে করি এটা হবে। হ্যাঁ, এটা সাধারণ ধর্ম বিশ্বাস। কে নাস্তিক, কে অনাস্তিক, কে আস্তিক, এগুলো নিয়ে আমার প্রশ্ন না। এই কথাটাকেও তারা টুইস্ট করেছে, এই জামাত, শিবির আর হেফাজতে ইসলামের মোল্লারা, যে মুক্তিযুদ্ধ নাকি বঙ্গবন্ধু করেছিলেন ইসলামী বিপ্লবের জন্য। এই যে মিথ্যা কথাটা ধর্মের নামে বলে ফেললো, হ্যাঁ, এই যে বললো যে আকাট, মানে এরা কি মনে করে বাংলাদেশের লোক সব মূর্খ?
এমনটা হতে পারে আমার মনে হয় সুলতানা, যে আমি এমন একটা বয়সে এসে পৌঁছেছি, আমার বয়স ৭১ বছর, হ্যাঁ, তো আমি গত ৫৪ বছরের ইতিহাস বা তারও আগের সেই ৬৫ থেকে ৬২ থেকে আমার স্মৃতিতে সব ইতিহাসের ঘটনাগুলো পরম্পরায় রয়ে গিয়েছে। হ্যাঁ, আমাকে ইতিহাসের বই পড়ে ইতিহাস শিখতে হবে না, কিন্তু যারা ৯০-এ ৮০-তে ২০০০-এ মিলেনিয়ায় জন্মেছে, গত ১০, ১৫, ২০, ৩০ বছরে যারা জন্মেছে, তাদের তো এই ইতিহাসগুলো জানা উচিত। এগুলোকে তথাকথিত সো কল্ড কালার রিভলিউশনের দোহাই দিয়ে ওগুলো পুরনো, ওগুলো ফেলে দাও, ওগুলো পুরনো, এইসব নিয়ে কে আর কথা বলে, এইসব বুড়োদের ব্যাপার স্যাপার বলে যে ফেলে দেওয়া, সেই ফেলে দেওয়ার ভয়ঙ্কর পরিণতিটা কি তোমরা দেখতে পাচ্ছ বাবারা, মায়েরা? তোমরা কি দেখতে পাচ্ছ যে তোমাদের এই কালার রিভলিউশন যারা করিয়েছে টাকা পয়সার বিনিময়ে, তারা মানে ঘাতক নিযুক্ত করে তোমাদের পাশে তোমাদের সহযোদ্ধাদেরকে গুলি করে হত্যা করে, সরকারের উপরে দোষ চাপিয়ে, পুলিশের উপরে দোষ চাপিয়ে, পুলিশ হত্যা করে যারা আজকে ক্ষমতাটা দখল করে নিয়েছে, সেই ক্ষমতা কি তোমাদের হাতে আছে? সার্জিস আলমকে আর হাসনাত আব্দুল্লাহ কে, এরা কারা? এরা তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, একজন তথাকথিত শিক্ষক, তার চরিত্র বলে কিছু নেই, লম্পটস্য লম্পট, সে এখন মানে একজন মহালম্পট, জঘন্য ঘৃণিত লম্পট, যার ব্যক্তি চরিত্র বলে কিছু নেই, যার রাজনৈতিক চরিত্র বলে কিছু নেই, এরকম একজন লোক এখন আইনমন্ত্রী হয়েছে। তো সেই দেশের কোন আইনটা তোমরা মনে করো এটা এটা ইয়া হবে? ভুলে যাও, ফরগেট ইট। আওয়ামী লীগ চলে গেছে, শেখ হাসিনা চলে গিয়েছেন, এখন যেটা আছে এটাকে কি তোমাদের ন্যায় বিচার মনে হয়? এই প্রাজ্ঞ বিজ্ঞ বিচারপতিদেরকে ঘাড়ে ধরে তোমরা নামিয়ে দিয়েছ, তোমরা কি লেখাপড়া জানা মানুষ? কোন সভ্য পৃথিবী তোমাদেরকে সম্মান করবে? ওই ডক্টর ইউনূস এসে এখানে চোখ মুখ উজ্জ্বল করে মেটিকুলাস প্ল্যানে করেছে, এই সব কিছুর মাস্টার মাইন্ড এই ছেলেটা বললেই সবাই সবকিছু মেনে নেবে না। পাশ্চাত্য সভ্যতা গর্ধব নয়, গাধা নয়, তাদেরকে যা খুশি তাই বোঝাবে তোমরা। এমনকি বাংলাদেশের সাধারণ রিক্সাওয়ালা পর্যন্ত, সাধারণ যে লেখাপড়া জানেন না, যিনি জীবনের পাঠশালায় শিখেছেন তার জ্ঞান, তিনি পর্যন্ত স্পষ্ট ভাষায় বলছেন যে কি ঘটছে এখানে। এখানে ইউনূস সাহেব শান্তির দূত হয়ে আসছেন, আমরা তো কোথাও শান্তি দেখি না, আমরা তো কোথাও কোনো স্বস্তি দেখি না, আমরা তো কোনো ভবিষ্যৎ চোখে দেখতে পাই না। আমার দেশের করিডোর কেন দিয়ে দেওয়া হচ্ছে পরাশক্তিকে? আজকে আমেরিকা পক্ষ নিয়েছে রোহিঙ্গার এই কি বলে আরাকান আর্মির, আর জোনটা সরকারের পক্ষ নিয়েছে চীন। এই দুই পরাশক্তি লড়াই করবে, আর আমরা মাঝখান থেকে আমরা উইদাউট এনি রিজন, কোন রকম কারণ ছাড়া, আমরা দুটো মাত্র প্রতিবেশী আমাদের, আরাকান এবং ভারত, দুটোরই আমরা এখন শত্রু, চরম শত্রু। আজকে ভারতকে গালি দিবেন, হ্যাঁ ভারত আমাদেরকে ট্রান্সশিপমেন্ট দিচ্ছে না। গত ৮-৯ মাস ধরে তো দেখছি ভারত সম্পর্কে কি কুৎসা, যে কুৎসিত কথাবার্তা আপনারা বলে যাচ্ছেন। কোন প্রতিবেশীকে নিয়ে এটা বলে না, অন্ধভাবে তাদেরকে দোষারোপ করা হচ্ছে তারা বাংলাদেশকে শেষ করে দিয়েছে। কি শেষ করেছে? কোথায় শেষ করেছে? ওরা বুলিং করে, ওরা দাদাগিরি দেখায়। হ্যাঁ, দাদা বলেই দাদাগিরি দেখায়। পোষাইলে মানেন, আর না পোষাইলে চুপ করে থাকেন। কই আমেরিকা যখন বাবাগিরি দেখাচ্ছে তখন তো কোনো কচু ঘন্টাটা করতে পারছেন না, জান না? গিয়ে বলেন টার্কিকে, লিবিয়াকে, আমেরিকাকে, সৌদি আরবকে। সৌদি আরবের না প্রিন্সের ছবির মধ্যে জুতা পেটা করেছিলেন, ঘাড়ে ধরে 10,000 লোক বার করে দিয়েছে, ঘাড়ে ধরে লাথি মেরে।
ওইখানে আইন চলে না, ওখানে কোনো আইন নাই, ওখানে সৌদি আরবের বাদশার কথাটাই আইন। সেখানে অপমান করবেন, গালি দেবেন, মোল্লাগিরি দেখাবেন। এই মোল্লারা আপনাদের খাওয়ায়, এই মোল্লারা তো পরভোজী, আপনি খাওয়ালে ওরা খায়, ভিক্ষুক, ভিক্ষা করে খায়। আজকে দেশটাকে কোথায় নিয়ে গেছেন? আজকে মুক্তিযোদ্ধার কবরের মধ্যে ভেঙ্গে স্যান্ডেল জুতা ফেলে আগুন লাগিয়ে দেয়। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে যে উঠে যে ভেঙে ওটার মধ্যে পেশাব করেছে, বঙ্গবন্ধুর মাথায় পেশাব করেনি, ওরা বাংলাদেশের অস্তিত্বের মাথায় প্রস্রাব করেছে, এবং আপনারা সেটা লাই দিয়েছেন, সেটা সমর্থন করেছেন। আপনারা পিতার মস্তকে প্রস্রাব করা প্রজন্ম, কোন যুক্তিতে বোঝাতে পারবেন না। আমি লিখে যাব, আমার লাশ পচে যাবে কবরে, আমার লেখা থেকে যাবে আজকে আপনারা কি বেইমানি করলেন বাংলাদেশের সঙ্গে। আজকে একটা রাজাকার মুক্তি পায়, 2 হাত তুলে সে ভিক্টরি দেখায়, আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। এই অথর্ব হয়ে যাওয়া, বৃদ্ধ হয়ে যাওয়া মানুষগুলোকে আপনারা গায়ের জোরে, কতখানি কাপুরুষ! একটা বৃদ্ধের গায়ে হাত তুলছে একটা 25 বছরের যুবক। লড়াই করতে চান? তা আমার স্টেন গানটা আমাকে ফেরত দেন, আর আপনিও নিয়ে আসেন একটা স্টেন গান। কোন জায়গায় দাঁড়াবেন বলেন? কোন জায়গায় দাঁড়াবেন? লড়াই করব আমি আপনার সাথে। কাপুরুষের দল, নষ্ট প্রজন্ম, নষ্ট প্রজন্ম, রাজাকারের বাচ্চা। সেই রাজাকার, একবার যে রাজাকার চিরকালই সে রাজাকার। এখন এই আমি তো এই সরকারের কাছে কোনো নিশ্চয়ই কোনো আশা নাই, কিন্তু দাঁড়াবে বাংলাদেশ। এটা সরকার নয়, সেই জন্য কোনো আশা নাই। এই সরকার ইলেকশন দেবে না। কেন দেবে? ইলেকশন দেয় তো লোকে ক্ষমতা পাওয়ার জন্য। এরা তো ক্ষমতায় আছেই, তাহলে এরা কেন এরা ইলেকশন দিতে যাবে? ওই যে দোষ দিচ্ছিলেন আওয়ামী লীগকে 15 বছর ইলেকশন দেয়নি, তোরা তো ক্ষমতায় ছিল, দেয়নি। তো আপনারা এখন ক্ষমতায় আছেন, দেবেন না। আর বিএনপি যে খুনসুটি করছে আর আবদার করছে, হ্যাঁ হ্যাঁ ইলেকশন দাও, দেখামি করছে আর ওয়াইনিং করছে। ওয়াইনিং করে এখান থেকে কোনো কিছু হবে না। ওই আগেও তোমার সাথে এসে একবার আমি বলেছিলাম যে একটা সাপের 5টা মাথা, এই 5 মাথাওয়ালা বিশাল আজদাহা অজগর সাপ বাংলাদেশটাকে বিষ ঢালছে এবং গোগ্রাসে খাচ্ছে। সাপ যেভাবে গিলে খায়, এটার ইকোনমি গিলে খাচ্ছে, এটার প্রবৃদ্ধিকে গিলে খাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে গিলে খাচ্ছে, ধর্মকে গিলে খাচ্ছে, মানুষের মোরালিটিকে গিলে খাচ্ছে, মানুষের মানসিক শক্তিকে গিলে খাচ্ছে। এই সাপ একটাই, এর কাছে আর কোন রকম সাপের কাছে আপনি দরদ আশা করতে পারেন। আজকে যে এই পোশাক শিল্পের যে মেয়েটা গত 1 বছর আগে পরিশ্রম করে দেশের বাড়িতে টাকা পাঠাতো, তার ছেলে সন্তান, মেয়ে, স্বামী সন্তানকে প্রতিপালন করত, যে মেয়েটি যে স্বপ্ন দেখতো একদিন সচ্ছল একটা সংসারের, সে আজকে কি খাচ্ছে আমরা জানি না, খেতে পাচ্ছে কিনা তাও জানি না। 17 লাখ নারী মোল্লারা তারা প্রীত অনুভব করছে। 1 নম্বর মেয়েগুলোকে সব পর্দার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, আহা হা আমার ইসলাম কায়েম হয়েছে। এইবার তাদের 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 11 নম্বর বউ বানাবার জন্য অনেক মেয়ে অ্যাভেলেবল হয়ে গেল। কত সুবিধা হলো তাদের। এই বজ্জাত বেঈমানের বাচ্চারা আমার মেয়েগুলোকে কষ্ট দিয়ে তাদের দাসী বানিয়ে রাখতেছে। তারা দাসী বৃত্তিতে বিশ্বাস করে, তারা দাস প্রথায় বিশ্বাস করে। এদের কাছ থেকে কোনোদিন কোনো প্রগতি, কোনো সভ্যতা মানুষ আশা করতে পারে না। এরা সভ্য নয়, এরা সভ্য মানুষ নয়।